আরহা দরজা খুলেই দেখতে পেল দরজা থেকে মেইন গেট পর্যন্ত লাল আর হলুদ গোলাপের পাপড়ি বেছানো, আর একটু একটু দূরত্বে বেলুন দিয়ে সরি লেখা। পায়ের কাছে একটা কার্ড পড়ে আছে। হাত বাড়িয়ে কার্ডটা উঠিয়ে পড়তে লাগলো। বিবি যান, আপনার অভিমান যদি পাহাড় সম হয়, তবে আমার ভালোবাসা সমুদ্র সম। আপনার সব অভিমান ধুয়ে মুছে নেব আমার ভালোবাসার জোয়ারে। ভালোবাসি বউ পাখি। দূরে দাঁড়িয়ে আরহার দিকে তাকিয়েছিল মেঘ, আরহার এক্সপ্রেশন বোঝার জন্য। তবে আশাহত হলো মেঘ। আরহাকে দেখে বোঝা যাচ্ছে না সে রেগে আছে নাকি আনন্দিত হয়েছে। কোনো রিয়াকশন ছাড়াই দরজাটা বন্ধ করে আবারও সোফায় বসে পড়ল। কিছু একটা মনে পড়তে একটা সেফটি পিন নিয়ে বাহিরে আসলো। সেফটি পিন দিয়ে সব বেলুনগুলোকে আঘাত করতেই ঠুস ঠাস শব্দে একের পর এক বেলুন ফেটে যাচ্ছে। বেলুনগুলোর মতোই মেঘের মুখটাও যেন চুপসে গেল। কি ভেবেছিল আর কি হলো। আরহা পেছনে ফিরতেই নীলুকে দেখতে পেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আরহা একটু সামনে এগোতেই আরহা শুনতে পেল, এটা কি ঠিক হলো বিবি যান? কে আপনার বিবি যান? তুমি মিসেস মেঘ চৌধুরী, জানো না? না, জানি না, আমি পিওর সিঙ্গেল। আয় হায়, এইটা কোনো কথা? নিজের জলজ্যান্ত স্বামীর চোখের সামনে দাঁড়িয়ে থাকতেও নিজেকে সিঙ্গেল দাবি করছো? নট ফেয়ার। আমার বাড়ির সামনে মাঝে মাঝে এমন দু একজন পাগল দেখা যায়। এই, তুমি আমাকে পাগল বললে? হুম, বললাম তো। তাহলে পাগলামি করতেই হয়। এই, একদম উল্টাপাল্টা কিছু করবেন না। উল্টাপাল্টা মানে কেউ দেখে ফেললে আমার নাম খারাপ হবে। দেখুন মহারানী, আপনার নামের সাথে আমার নাম যুক্ত, তাই নিশ্চিত থাকুন দুটোই হেফাজত থাকবে। আরহার সামনে পা বাড়াতেই মেঘ আরহার সামনে হাঁটু মুড়ে বসে দুই হাত প্রসারিত করে বলে, একবার কি এখানটায় আপনার উপস্থিতি দেওয়া যায় না? আরহা নিশ্চুপ। একবারের জন্য কি সুযোগ দেওয়া যায় না? মানছি আমার অন্যায় ক্ষমার অযোগ্য, তবুও যদি একটা সুযোগ দিতে, তবে তোমাকে দ্বিতীয়বার অভিযোগ করার সুযোগ দিতাম না। কি শুরু করেছেন? একবার আপনি, একবার তুমি। আগে ঠিক করুন কোনটা বলবেন, পরেরটা পরে ভেবে দেখা যাবে। বলেই পাশ কাটিয়ে চলে গেল আরহা। মেঘ সেই দিকে তাকিয়ে থেকেই বলে, অন্যায় যখন করেছিস তখন তো একটু খাটাখাটনি করতেই হবে। মনে হচ্ছে এমনে এমনে মেঘের বৃষ্টি নামাতে বেগ পেতে হবে। ব্যাপার না, আমিও দেখে ছাড়বো জানো। তোমার মনে আমার প্রেমের মেঘ বৃষ্টি হয়ে কিভাবে না ঝরে পারে। মেঘ চলে যাওয়ার আগে নীলুকে বলল, নীলু, আমি অন্যায় করেছি সেটা মানছি, তবে তোমার কি মনে হয় আমি ওকে নতুন ভালোবাসি? 4 বছর আগেই ওর প্রেমের বীজ আমার হৃদয়ে বপন করেছি। সেই বীজ থেকে চারা গজিয়ে একটু একটু করে বেড়ে উঠেছে। আমিও ভালো থাকতে পারিনি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি শুধু। তোমরা নিজেদেরটাই চিন্তা করলে, একবারও আমার কথা ভেবে দেখেছিলে? নিজের চোখের সামনে নিজের বাবা মাকে জ্বলে পুড়ে শেষ হতে দেখেছি। ওই সময় আমার মাথা ঠিক ছিল না। বারবার মনে হচ্ছিল ওই মেয়েই আমাদের সাজানো সংসার তছনছ করে দিয়েছে। আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? নীলু কিছু বলবে তার আগেই মেঘ কিছু না বলতে দিয়ে বলে, বলতে হবে না, তবে মনে রেখো আরহা শুধু আমার। মেঘ চলে গেল। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সামিরা মেঘকে দেখছিল একটা মেয়ের সাথে কথা বলতে। মেঘ চলে যেতেই মেয়েটার চেহারাটা স্পষ্ট দেখতে পেল, যদিও বিরিয়ানির বদলে খিচুড়ি দেখল সামিরা, আর ভুল করে খিচুড়িকেই বিরিয়ানি ভেবে নিল। সেখান থেকে সোজা চলে আসলো ইমতিহানের বাসায়। ইমতিহান সবে মাত্র ঘুম থেকে উঠে নিজের জন্য 1 কাপ কফি তৈরি করে আরাম করে সোফায় বসে প্রথম চুমুক দিয়েছে। অমনি সামিরা এসে সেটা ইমতিহানের হাত থেকে নিয়ে টেবিলের ওপরে রেখে ইমতিহানের পাশে বসে বলে, আমার সংসার ভেঙে যাচ্ছে আর তুই আরাম করে কফি খাচ্ছিস? ইমতিহান হাসতে হাসতে বলে, কোন জন্মের সংসার? আর তুই বিয়ে করলি কবে রে? দেখ, আজকে নিজের চোখে দেখলাম একটা মেয়ের সাথে মেঘ কথা বলছে। তোরা মেয়ে মানুষরাও পারিসও বটে, কথা বলতেই পারে। চুপ থাক হাদারাম, শুধু কথা না, ওই মেয়ের বাসার সামনে ফুল বেছানো। আর আমার মনে হয়
এটা মেঘই করিয়েছে। এবার ইমতিহান বেশ জোরেই হাসতে লাগলো। সামিরা এসে ইমতিহানের গলাটা চেপে ধরে বলল, হাসি থামা বলছি। আমি কি জোকস বলছি? তুই এমন মেন্টালের মতো হাসছিস? ইমতিহান হাসি থামিয়ে বলল, হতে পারে ওই বাসায় আগের দিন কোনো অনুষ্ঠান ছিল, আর মেয়েটা কোনোভাবে মেঘের পরিচিত, তাই কথা বলেছে। এই, তোদের সমস্যা কি বলবি? সন্দেহ করা কি তোদের রক্তে মিশে আছে? তোরা যে ভালো মানুষ, তাই সন্দেহ করি। আর তাছাড়া যেখানে ভালোবাসা আছে সেখানে তাকে হারানোর ভয়ে একটু আধটু সন্দেহ থাকা স্বাভাবিক। তোদের মতো মাথা মোটা ছেলেরা বোঝে না সেটা। তারা শুধু আমাদের সন্দেহ দেখে, ভালোবাসা না। সারাদিন প্যারায় রেখেও তোদের স্বাদ মেটে না, তাও বলবি এটা করলা কেন, ওটা করলা কেন। ওলে বাবুলে। আর তোমরা কি করো? নিজেদের মেয়ে ফ্রেন্ড থাকলে ইটস ওকে, আর গার্লফ্রেন্ডের ছেলে ফ্রেন্ড থাকলে, এই তোর কজন লাগে রে? হুদায় বাজে বকছিস। ছেলে মানুষের মন অনেক উদার থাকে, এসব ছোটখাটো বিষয় নিয়ে তারা মাথা ঘামায় না। তাই আচ্ছা, আমার জায়গায় তুই যদি দেখতি তোর গার্লফ্রেন্ড কোনো ছেলের খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে কথা বলছে, থাপড়ে ওর দাঁত ফেলে দেব। প্রয়োজন হলে দূরত্ব রেখে কথা বলবে। সামিরা হাসতে হাসতে বলে, এই হচ্ছে তোদের উদারতার নমুনা। মজা নিচ্ছিস? মোটেও না। আচ্ছা, তুই কোনোভাবে মেঘকে বলে দেখ না আমার ব্যাপারটা। আমার মনে হয় তুই নিজেই একবার কথা বলে দেখতে পারিস। এর মধ্যে মেঘ এসে পড়ল। ইমতিহানের পাশে বসতে বসতে বলল, কি দেখার কথা হচ্ছে শুনি? ইমতিহান বলল, তোর বউ। আগে আমি নিজে ভালো করে দেখি, জানিস না? বউ না যেন নাগা মরিচ একেবারে। ইমতিহান মেঘের কাঁধে হাত রেখে বলে, আজকে তোর নাগামরিচকে দেখতে চাই। সামিরাও ইমতিহানের সাথে তাল মেলাচ্ছে। উভয়ের ধারণার বাহিরে ছিল মেঘের উত্তর। আরহা বসে বসে চিন্তা করছে, ছোট সাহেব জানলো কিভাবে আমার স্বপ্নের কথা? আপুই বলেছে। ভাবতে ভাবতেই নিজের ফোন নিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে অনেকগুলো নোটিফিকেশন এসেছে মোবাইলে। মোবাইল হাতে নিয়ে দেখলো মেঘের টেক্সট। সব টেক্সট একই রকম, বউ কথা কও, ও বউ কথা কও, ডাকে পাখি হলো আখি। আরহা বিরক্ত হয়ে বলে, আসছে ঢং দেখাতে। কোনো রিপ্লাই দিল না। মনে মনে ভাবছে সিমটা চেঞ্জ করতে হবে, নয়তো একেবারে জ্বালিয়ে মারবে। সেদিনই তো ঠিকই বলেছিল, আপনি আমার বউ নাকি গার্লফ্রেন্ড যে আপনার সাথে মজা করব? আরহা এফবিতে ঢুকতেই চোখ কপালে উঠে গেল। কারণ কয়েকদিন আগে যে আইডির নাম ছিল মেঘ জমেছে মনের আকাশে, সেই আইডির নামটা চেঞ্জ করে দিয়েছে। মেঘের আরহা নাম দেখে আর বুঝতে বাকি নেই এটা কে। আরহা একটা টেক্সট করলো, পুরানো পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। টেক্সটটা সেন্ড করে নিজের আইডির নামটা চেঞ্জ করে দিল। তোমার আসার দরকার নেই। নীলু আরহার রুমে বসে বলে, এসব আবার কি নাম দিয়েছিস? কেউ এসব নাম দেয়? তোর ফ্রেন্ডরা সবাই তোকে জেকে ধরবে রে। ধরলে ধরুক, আমার আইডি, আমার ইচ্ছে, যা খুশি তাই নাম দেব। তাতে কার জামাইয়ের কি? তাই বলে এই নাম? তোমার আসার দরকার নেই। সো ফানি। এত সিরিয়াস বিষয়কে তুমি ফানি বলছো? এটা মোটেও ঠিক না। আসছে এখন ভালোবাসতে, তখন কই ছিল? আচ্ছা শোন, আমি বলছিলাম কি, তোমার কিচ্ছু বলতে হবে না। তুমি বরং প্রান্তকে আমাদের বাসায় ডাকো। জিজু যেদিন আসবে সেই দিন। প্রান্তকে কেন ডাকবো? তোর জিজুর বন্ধু কি প্রান্ত? না, ওই অসভ্য লোকটা জিজুর ফ্রেন্ড। আর কোনো ছেলে খুঁজে পেল না? কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না। চলো তো, দুপুর শেষ হয়ে এসেছে, খাবার খাবো। আজ তো কনসার্ট আছে, খেয়ে দে রেস্ট নিয়ে রেডি হতে হবে। কি এক অবস্থা! সেই কখন থেকে আরহা একের পর এক ড্রেস চেঞ্জ করছে। কখনো শাড়ি, কখনো গাউন, কখনো লেহেঙ্গা, কখনো স্কার্ট। তবে একটাও মন মতো হচ্ছে না। সূর্যি মামা পশ্চিম আকাশে পালাই পালাই করছে, হলদে রাঙা আলোতে চারপাশ আলোকিত করে নিজের বিদায়ের সংবাদ জানান দিচ্ছে। নীলু বিরক্ত হয়ে বলল, তুই এখনো ড্রেস সিলেকশন করতে পারলি না? 7টায় কনসার্ট,
আজ আর যেতে হবে না, তুই ড্রেস চেঞ্জ করতে করতে সূর্য অস্ত যে নতুন সূর্য উদিত হবে, তুই চেঞ্জ করতে থাক, আমি ঘুমিয়ে পড়ি। আর ফোন করে জানিয়ে দেই তুই আজকে যাচ্ছিস না। কোথায় আমাকে সাহায্য করবে তা না করে উল্টো মজা নিচ্ছ। বলো কোন ড্রেসটা পরবো? তুই আগে বল কি পরে যাবি? ইচ্ছে ছিল শাড়ি পরার, তবে শাড়ি যদি সামলে রাখতে না পারি, তবে শাড়িই পর। ওই দিন যে রেডি শাড়ি কিনে আনলাম না, বেবি পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের মিশ্রণে, ওইটা পর, ইউনিক লাগবে। শুধু শুধু আমার এত টাইম ওয়েস্ট করলে আগে বলে দিলেই হতো। যাই, এক্ষুনি চেঞ্জ করে আসি। আরহা ওয়াশরুমে যেতেই নীলু হেসে ফেলে বলে, পাগলি মেয়ে একটা, আজকে নিশ্চয়ই ছোট সাহেব আসবে, তাই নিজেকে সুন্দর করে তোলার এত ব্যস্ততা। আসলে আমরা সব সময় নিজের প্রিয় মানুষের জন্য নিজেকে বিশেষভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তখন ইচ্ছে করে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখাতে যেন আমাকেই লাগে। নীলুর ভাবনার মাঝেই আরহা বের হয়ে আসলো। আরহাকে বেশ সুন্দর মানিয়েছে শাড়িটায়। নীলু বলল, বাহ, মনে হচ্ছে এই শাড়িটা শুধু তোর জন্যই তৈরি করা হয়েছে। সত্যি ভালো লাগছে তো? না, মিথ্যা ভালো লাগছে। আমার কথা তো আর বিশ্বাস হবে না। তোর আশিক যখন হাঁ করে তাকিয়ে থাকবে, তখন যদি তোর বিশ্বাস হয়। হয়েছে, এত বেশি বেশি বলতে হবে না। যাও, তুমিও রেডি হও। আমি রেডি আছি, তুই আয়, আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। সামিরা নিজের বাসায় এসে চিৎকার করে কাঁদছে আর বলছে, তুই শুধু আমার মেঘ, তোকে অন্য কারোর হতে দেব না, তুই শুধু আমার। কখন কিভাবে এত কিছু হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমার চোখের সামনে তুই অন্য কারোর হতে পারিস না। তোকে ফিরে আসতে হবে আমার কাছে। তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি। মরে যাব আমি, মরেই যাব। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো স্বামীরা। কিছু কিছু সময় মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়। সে কি করছে সে সম্পর্কে বিন্দু মাত্র ধারণা তার থাকে না। ড্রয়ার থেকে একটা চকচকে ছুরি বের করে আনলো আর নিজের বাঁ হাতে ধরলো। ছুরি দিয়ে হাতের কবজির রগটা কেটে ফেললো। সাথে সাথে হাত থেকে লাল রক্ত পড়ে ফ্লোরটা ভিজে যেতে লাগলো। চোখে কেমন যেন আধার নেমে আসছে। চোখ দুটো বন্ধ করার আগে বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না মেঘ। কিছু পূর্বের ঘটনা। দেখ, তোর বউকে আজকে তোকে দেখাতেই হবে। কথায় কথায় বউ বউ করিস। সামিরা আর ইমতিহান দুজনেই মেঘের সাথে মজা করছে। উভয়ের ধারণার বাহিরে ছিল মেঘের এমন কিছু বলবে। আরে বলছি বলছি, তবে রাগ করতে পারবি না। ইমতিহান হেসে দিয়ে বলে, কিসের রাগ? তোর বউকে দেখে খুশি হব, রাগ করব কেন? ইমতিহান ভাবছে মেঘ মজা করছে। সামিরা বলল, কত বছর ধরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি দেখা। সামিরা বলল, কত বছর ধরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি দেখা। সামিরা ভাবছে হয়তো তার কথাই বলবে। যেহেতু বাংলাদেশে মেঘের পরিচিত তেমন কেউই নেই, তাই মেঘকে জেকে ধরেছে। মেঘ নিজের মোবাইল থেকে একটা পিক বের করে ওদের সামনে ধরলো। ইমতিহান বোকার মতো তাকিয়ে আছে। সামিরা যেন পাথুরে মূর্তি। এই মুহূর্তে ঠিক কি রিয়াক্ট করবে তা যেন ভুলে গেছে। ছবিতে একটা মেয়ে পার্পল কালারের কুর্তি পরা। ইমতিহান বলল, তুই কি আমাদেরকে বোকা পেয়েছিস? একটা পিক অনলাইন থেকে কালেক্ট করে দেখাবি আর আমি বিশ্বাস করব? তুই চিনতে পারিসনি এটা কে? কেন, চেনার কথা ছিল নাকি? হুম, কথা ছিল। যাই হোক, এই মেয়েটা হলো মিসেস মেঘ চৌধুরী। তা তার এই পরিচয় কি? আমি তাকে ভালোবাসি, এটাই হচ্ছে তার পরিচয়। সে মেঘের হৃদয়ের রানী, এটাই তার পরিচয়। ভাই, তুই সিরিয়াস না মানে? শোন, এই পিচ্চি সুইট মেয়েটাই আমার বউ আর তোদের ভাবি। এখন শুধু এতটুকু জেনে রাখ, বাকি কথা আস্তে আস্তে জেনে যাবি। মেঘ আর ইমতিহান নিজের মধ্যে কথায় এতটাই মগ্ন যে কখন সামিরা উঠে গেছে সে খেয়ালই নেই। মেঘ যখন দেখলো সামিরা দরজা দিয়ে বের হচ্ছে, তখন ডেকে বলল, কিরে, তুই কোথায় যাচ্ছিস?
সামিরা সামনের দিকে তাকিয়ে থেকেই বলে, একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, তোরা থাক, আমি আসছি। নিজের চোখের পানি কাউকে দেখানোর মতো মেয়ে সামিরা নয়, তাই চোখের জল লুকিয়ে চলে গেল। ইমতিহান বলল, মনে হয় সামিরা বিষয়টা মানতে পারিনি রে, তাই চলে যাচ্ছে। ওকে মেনে নিতে হবে। তুই কি সত্যি বলছিস এই মেয়ে তোর বউ? না, মিথ্যা বলছি, আমার বউ তো তোর শালি। কি? তার মানে এটা আরহা? কেন, তুই এর আগে ওকে দেখিসনি? আরে, রিলেশনের প্রথমে একবার দেখেছিলাম, ভুল করে প্রশংসা বেশি করে ফেলেছি, এর জন্য তোর ভাবি আর দেখায়নি। মেঘ হাসতে হাসতে বলে, মেয়েদের এই জেলাসি দেখতে বেশ ভালোই লাগে। আর একটা কথা কি জানিস, আমাদের বিয়েটা 6 বছর আগে হয়ে গেছে। ভাই, তুই আর কিছু বলিস না, কখন জানি হার্ট অ্যাটাক করি আমি। একের পর এক অবাক করা তথ্য দিচ্ছিস। তুই আর উপরওয়ালা জানে মিথ্যা বলছিস নাকি সত্যি। ওয়েট, তোকে প্রমাণ দেখাচ্ছি। মেঘ নিজের মোবাইলটা বের করে আরহার নাম্বারে কল করলো। রিং হতে হতে কেটে গেল, রিসিভ হলো না। মেঘ টেক্সট করলো, বিবিজান, ফোনটা রিসিভ না করলে এরপর যা হবে তাতে আমার দোষ দিতে পারবে না। এবারও রিসিভ করলো না আরহা। টেক্সট করলো, আহারে, আমি তো ভয় পেয়েছি আপনার কথা শুনে, ধরবো না ফোন, দেখি কি করতে পারেন। মেঘ আবারও টেক্সট করলো, আমি ভালোবাসতে জানি না, কিভাবে ভালোবাসে তাও জানোই না। তবে যেদিন তুমি প্রথমবার আমাকে কামড়ে দিয়েছিলে, আই থিঙ্ক সেদিন তোমার বিষাক্ত দাঁত দিয়ে আমার শরীরে ভালোবাসার ইঞ্জেকশন পুশ করেছিলে। এই যে এখন সেই অপরাধের শাস্তি হিসাবে তোমার উচিত আমাকে ভালোবাসা, মিস বাঘিনী। আরহা রিপ্লাই করলো, এক কামড়ে যার এই অবস্থা, তার আমাকে ভালোবাসার ক্ষমতা নেই, কারণ বাঘিনীর ভালোবাসা পেতে হলে এরকম আরো অনেক সহ্য করতে হবে মিস্টার জিরাফ। ইমতিহান বলো, কিরে, তুই প্রমাণ দেখানোর কথা বলে কাকে টেক্সট করছিস? দেখা তো। তোর দেখতে হবে না, দেখা তোকে দেখাতেই হবে। অনেক জোরাজুরি করে মেঘের মেসেজ দেখে ইমতিহান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এতে হাসির কি আছে? হাসি থামা বলছি। সিরিয়াসলি ভাই, তুই কি ভেবে এরকম ভাবে প্রপোজ করলি? তোকে আমার শালি কেন এরকম প্রপোজ দেখে যে কেউই রিজেক্ট করবে। কোথায় দুটো মিষ্টি মিষ্টি লাইন বলে প্রপোজ করবি, তা না করে উল্টো রাগিয়ে দিয়েছিস। শুধু পড়ালেখা করলেই হয় না, মাঝে মাঝে প্রেম প্রেমও করতে হয়। আর একটাও বেশি কথা বলে ভাবিকে ফোন করে বলে দেব কিভাবে মেয়েদের সাথে ফ্লার্টিং করতি। কিসের মধ্যে কি টানছিস? ওই আত পাগল এমনিতেই ছোট একটা রিয়াক্ট নিয়ে সুনামি বাঁধিয়ে দেয়, আর এসব শুনলে ভূমিকম্প ঘটাবে। তবে যাই বলিস, এই মেয়েদের ঠিক বুঝতে পারলাম না, এরা কি চায় আর কি করে নিজেরাও জানে না। মাঝখান থেকে আমার মতো মাসুম ছেলেদের নাকি দৌড়ে দিয়ে ঘোরায়। ইমতিহান গান শুরু করলো, নিজেকে সেভাবে ভিক্টোরিয়া, পারা যায় বলো কি করিয়া। মেঘও গেয়ে উঠল, ঘোরালো নাকে দড়ি দিয়া, পারা যায় কি করিয়া। এমন সময় মেঘের ফোনটা সশব্দে ভেজে উঠল। ফোন রিসিভ করতেই কিছু সময় পরে মেঘের হাত থেকে ফোনটা পড়ে গেল। আরহা আজ ঠিক টাইমে পৌঁছাতে পারবে না, অলরেডি 7টা পার হয়ে গেছে, তবুও জ্যামে বসে আছে। সেই টেক্সটের কথা ভেবে মিটিমিটি করে হাসছে আরহা। রাতের ঢাকা দেখতে বেশ ভালোই লাগে, আলো আধারের খেলা। কেউ সফলতা নিয়ে হাসি মুখে নিজের গন্তব্যে পৌঁছে, তো কেউ বিফল হয়ে ফের নতুন ভোরের অপেক্ষা করে নতুনভাবে লড়াই করার। কারোর বিলাসী জীবন, তো কারোর রাস্তার ঝুপড়িতে দিন পার। অদ্ভুত এই শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর সময় নেই অন্য কারোর খোঁজ নেওয়ার। এখানকার সম্পর্কগুলো বেশিরভাগই প্রয়োজনে প্রিয়জন। এই ইট পাথরের নগরীর মানুষগুলোর হৃদয় কেমন যেন ইট পাথরের মতো। আরহার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। রিসিভ করতে কেউ মিষ্টি কণ্ঠে শুধালো, আর কতক্ষণ লাগবে? কণ্ঠ শুনে বুঝতে আর বাকি নেই যে এটা প্রান্ত। আরহা উত্তর দিল, জ্যামে আটকে আছি, সঠিক বলতে পারছি না। নীলু বলল, আমি আগেই বলেছিলাম আজ তুই ঠিক টাইমে পৌঁছাতে পারবি না, হলো তো আমার কথাটা। আপুই, জিজুকে কল করো তো, জিজু কখন আসবে জিজ্ঞাসা করো। ফোন করব কেন? আসতে হলে
এমনিই আসবে। ডেকে আনবো কেন? সারাদিন ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ছোট ছোট আবদার না বলতেই পূরণ করতে পারলে তবেই না বুঝবো ভালোবাসে। দেখলি না ছোট সাহেব কি সুন্দর এখনো মনে রেখেছে তোর হলুদ গোলাপের পছন্দ। মনে রেখেছে না ছাই, আমি যে পোস্ট করেছিলাম কোনো এক ভোরে এক গুচ্ছ হলদে রাঙা গোলাপ হাতে, তোমার আগমন হোক আমার হৃদয়ে, প্রভাতের প্রথম প্রহরে দেখা হোক তোমার সাথে, তুমি হলদে আভার মাঝে আমার হৃদয়ে ছড়িয়ে দাও, তোমার ভালোবাসা ছড়িয়ে দাও আমার হৃদয়ে লাল হলদে আভা। সেটা দেখেই এসব করেছে। তবে যাই বলিস, এই পোস্ট তুই 1 বছর আগে করেছিস, তার মানে ছোট সাহেব কত মনোযোগ দিয়ে তোর প্রোফাইলে টাইমলাইনটা চেক করেছে এটা ভেবে দেখ। এতেই ইমপ্রেস হয়ে তাকে জড়িয়ে ধরবো, নাচতে নাচতে বলবো ভালোবাসি? সেটা কখন বললাম? শুধু বলতে চাইছিলাম। কিছু বলতে হবে না। আমাকে যা কষ্ট দিয়েছে এবার বোঝুক। আমার জীবন তেজপাতা করে দিয়েছে, তার জীবন আমি আম পাতা করে দেব। কি যে বলিস, তুই নিজেই হয়তো জানিস না। জানতে হবে না। আমাকে আগুনের মতো জ্বালিয়েছে, এবার আমি মরিচের মতো পোড়াবো। কি যে বলছিস, তুই নিজেও হয়তো জানিস না। জানতে হবে না। আমাকে আগুনের মতো করে জ্বালিয়েছে, এবার আমি মরিচের মতো পোড়াবো। তোদের কিছুই আমি বুঝি না বাপু। এই শ্রাবণ মাস তো, এই ভাদ্র মাস, এভাবেই চলতে চলতে একদিন বসন্ত আসবে। মেঘ কান থেকে ফোনটা নামিয়ে নিয়ে বলে, সামিরা সুইসাইড করেছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে সিটি হসপিটাল, অবস্থা নাকি ক্রিটিক্যাল। কথা না বাড়িয়েই দুজনেই দ্রুত চলে আসলো সিটি হসপিটালে। আসতে আসতেই প্রায় 2 ঘন্টার সময় লেগেছে। ততক্ষণে সামিরাকে কেবিনে শিফট করা হয়েছে। দ্রুত হসপিটালাইজড করাতেই তেমন কোনো সমস্যা হয়নি। সামিরার মা বলল, বাবা এমন কি হলো বলো তো, হুট করে এত বড় একটা স্টেপ নিল? আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আন্টি, আপনি নিজেকে সামলে নিন। আমরা সামিরার সাথে কথা বলে দেখছি, ওর মতো শিক্ষিত সচেতন মেয়ে এরকম একটা কাজ করবে ভাবতেও পারিনি। কোনো সমস্যা হলে অবশ্যই তার সমাধান আছে। মৃত্যু সবকিছুর সমাধান হতে পারে না। ইমতিহান কথাগুলো বলল। মেঘ নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। মেঘ জানতো সামিরা তাকে পছন্দ করে, তবে এটা জানা ছিল না এতটা ভালোবাসে। মেঘের কাছে ভালোবাসার ব্যাখ্যাটা ভিন্ন। কেউ ভালোবাসলে তাকে সম্মান করতে হয়, কারণ অনেকে হয়তো এই ভালোবাসাটাও পাচ্ছে না। আমি কাউকে ভালোবাসি তার মানে এটা নয় বিপরীত পাশের মানুষটাও আমাকে ভালোবাসবে। তবে তার ভালোবাসার প্রতি সম্মান থাকতে হবে। হয়তো বিনিময়ে তাকে ভালোবাসা দেওয়া যাবে না, তবে তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। মেঘের প্রচুর খারাপ লাগছে। মনে হচ্ছে সামিরাকে আরো আগেই তার বিয়ের ব্যাপারটা বলা উচিত ছিল, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। আবার রাগও হচ্ছে সামিরার ওপর। একজন বোধসম্পন্ন মানুষ কিভাবে সুইসাইডের মতো জঘন্য কাজ করতে পারে? বেশ খানিকক্ষণ আগে জ্ঞান ফিরেছে সামিরার। সবাই একে একে দেখা করে এসেছে, তবে মেঘ যায়নি, দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। ইমতিহান বলল, কিরে, তুই দেখা করবি না? আমি দেখা করব, তবে নিজের রাগটাকে সংযত করতে পারবো কিনা এর জন্যই যাচ্ছি না। ওর মতো প্রাপ্তবয়স্ক শিক্ষিত মেয়ের দ্বারা এরকম একটা কাজ আশা করিনি। এসব করে টিনেজরা, যারা বাস্তবতা সম্পর্কে এখনো বোঝে না। আবেগের বশে এরকম ভুল তারা করে। কিন্তু যা, দেখা করে হয়। আর হ্যাঁ, অবশ্যই নিজের রাগকে কন্ট্রোল করে যাবি, ওর শারীরিক মানসিক অবস্থার কথা চিন্তা করে। মেঘ ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো। সামিরা মেঘকে দেখে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। মেঘ একটা চেয়ার টেনে সামিরার বেডের পাশে বসলো। নিজের রাগকে সংযত করে শান্ত স্বরে বলল, এদিকে তাকা। সামিরা আলতো হাতে চোখের জলটুকু মুছে নিয়ে তাকালো। মেঘ শান্ত স্বরে বলল, ভালোবাসা নাকি বন্ধুত্ব, কোন সম্পর্ক তোর কাছে বেশি ইম্পর্টেন্ট? নাকি কোনোটারই মূল্য তোর কাছে নেই? চুপ করে না থেকে উত্তর দে। সামিরা কিছুই বলছে না। সে নিজেই এখন বুঝতে পারছে কত বড় ভুল সে করতে যাচ্ছিল। মেঘ বলল, চুপ করে আছিস কেন, বল। জানি
এই প্রশ্নের উত্তর তুই দিতে পারবি না। আচ্ছা, একটা কথা বলতো আমাকে, নিজেদের জীবনের কি কোনো মূল্য নেই? হতে পারে যাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকে ভালোবাসে না। হতে পারে ভালোবাসার মানুষটার সাথে বিচ্ছেদ হয়েছে কোনো কারণে বা অকারণে, তাই বলে সুইসাইড করতে হবে? কই, যখন নিজেদের বাবা মা একান্ত কাছের মানুষ মারা যায় তখন তো কেউ সুইসাইড করে না। পৃথিবীতে তাদের চেয়েও ভালোবাসার মানুষ আছে নাকি? তাহলে দুদিনের পরিচয় আর ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে হবে? তবে তুই নিজেকে প্রেমিকা বলে প্রমাণ করতে পারবি, তার চেয়ে ভালোবাসার মানুষের ভালোবাসার জন্য অথবা তার ভালো থাকার জন্য তার থেকে দূরে যে তুই খুব সহজেই প্রমাণ করতে পারতি তুই সত্যিকারের একজন ভালোবাসার মানুষ। খুব ভাগ্য থাকলেই না ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষ হওয়া যায়। আমি ভালোবাসি মানে ভালোবাসি, সে ভালোবাসলেও বাসি, না বাসলেও বাসি। আর সবচেয়ে বড় কথা হলো, তোর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের। তোর আমার প্রতি ফিলিংস থাকলেও আমার কোনোদিন তোকে নিয়ে ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু মনে হয়নি। ভালোবাসাটা আসলে জোর করে হয় না, চাইলেও কাউকে ভালোবাসা যায় না। সামিরা মৃদু স্বরে বলল, আসলে তার সাথে ভালোবাসা টান অসাধারণ হয়, যাকে পাওয়াটা ভাগ্যে নেই। এই যে দেখ না, তোকে এত করে চাওয়ার পরেও নিজের করে পাওয়া হলো না, অথচ কোন ভাগ্যবতী হয়তো তোকে না চাইতেও পেয়ে গেল। আচ্ছা মেঘ, আমি কেন সেই সৌভাগ্যবতী হলাম না রে? আমার তো মনে হচ্ছে এখন আমিই দুর্ভাগা, তোর এত দামি ভালোবাসার মর্যাদা দিতে পারলাম না। আচ্ছা হয়েছে, এত তেল দিতে হবে না, তেলের দাম বেড়ে গেছে, তোর জন্য আরো বাড়বে। আচ্ছা, সেই সৌভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। সুস্থ হয়ে ওঠ তাড়াতাড়ি, তারপর তোকে নিয়ে যাব তার কাছে। তবে মনে রাখিস, আমার চেয়ে তোকে বেশি ভালোবাসতে সে পারবে না, মিলিয়ে নিস। মেঘ মনে মনে বলল, সে হয়তো তোর চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে আমায়, না হলে এত অন্যায় করার পরেও এভাবে প্রথম অনুভবেই জড়িয়ে ধরতো না। তার চোখের পানিতে প্রতি ফোঁটায় তার ভালোবাসার প্রকাশ পেত না। আমি হাজার জনম চেষ্টা করেও হয়তো তার মতো করে তাকে ভালোবাসতে পারবো না। মেঘকে বেখেয়ালি দেখে সামিরা বলল, কিরে, কি ভাবছিস? তেমন কিছু না। আচ্ছা, তুই রেস্ট নে, আমি সকালে আবারও আসবো। আমার প্রশ্নের উত্তর দিলি না কিন্তু। উত্তর দেওয়ার কি আছে, সময় হলে তুই নিজেই দেখতে পারবি। তার মানে তোর মনে হয় আমার চেয়ে ওই মেয়ে তোকে বেশি ভালোবাসে? ওই মেয়ে না, মিসেস মেঘ। বিয়ে করলি কবে? সুস্থ হ, পরে জানতে পারবি। মেঘ উঠে চলে যেতেই সামিরা চোখটা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। মেঘ বাহিরে এসে ইমতিহানকে বলল, আমাকে এক্ষুনি যেতে হবে, বড্ড বেশি লেট হয়ে গেল রে। রাতের নিস্তব্ধতা বিদীর্ণ করে কানে ভেসে আসছে দুই একটা দূরপাল্লার বাসের আওয়াজ, দুই একটা নেশাচর পাখির কোলাহল। আরহার প্রচণ্ড মন খারাপ হলে এই চৌধুরী বাড়ির বাগানে এসে সময় কাটায়। যদিও শহরের মধ্যে এটা একটা ভূতের বাড়ির মতো, গাছগুলো বেশ বড় বড় হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। ভাঙাচোরা পোড়া বাড়ির সাথে পোকামাকড়ের আওয়াজ পরিবেশটাকে আরো বেশি ভুতুড়ে করে তুলেছে। সেদিকে কোনো খেয়ালই নেই, নিজের মতো করে কেঁদেই যাচ্ছে আরহা। খুব করে নিজেকে তৈরি করেছিল যার জন্য, সেই মানুষটাই আসলো না। তার মানে আমার প্রতি তার কোনো গুরুত্ব নেই? ভালোবাসা তো দূরেই থাক, চোখের কাজল লেপটে এখন তাকেই এই ভূত নগরীর ভূত বলে মনে হচ্ছে। বিড়বিড় করে বলছে, কেন আসলেন না আপনি? এই ভালোবাসেন আমায়? মেঘলা আকাশ, যে কোনো সময়ই বৃষ্টি নামবে। দারোয়ান এসে বলে গেল, ম্যাম, আপনি বাসায় চলে যান, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি নামবে। আপনি নিজের কাজ করুন কাকা, আমাকে একটু একা থাকতে দিন। মেঘ বের হয়ে কখন থেকেই আরহাকে কল করেই যাচ্ছে, প্রতিবারই রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। অনেকগুলো টেক্সট করলো, কোনো কাজ হলো না, সেগুলোর কোনো রিপ্লাইও আসলো না। মেঘের রাগ হচ্ছে প্রচুর। আরে একবার তো আমার কথাটা শুনবে না? কথা বললে বোঝাবো কিভাবে যে কি হয়েছে আসলে? মেঘের সেদিনের কথা মনে পড়ে গেল, যখন আরহা বারবার করে বলেছিল, আমার কথাটা একবার শুনুন, একবার আমাকে বলতে দিন। কই, সেদিন তো আমি তার কোনো কথাই শুনিনি।
আমি কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলাম? নিজের ফোনটা বের করে ইমতিহানের কাছ থেকে নীলুর নাম্বারটা নিল। নীলুকে কল করছে, রিং হচ্ছে। নীলু আরহাকে খুঁজছে। কনসার্ট থেকে এসে কোথায় গেল মেয়েটা? ফোনটাও সাথে নেয়নি। কনসার্ট থেকে ফিরে নীলু ফ্রেশ হতে যায়। সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ফ্রেশ হয়ে এসে দেখে আরহা নেই। পুরো বাড়ি খুঁজেও কোথাও পেল না। নিজের ফোনের টোনটা শুনেই সাথে সাথেই রিসিভ করলো, আর কোনো ভূমিকা ছাড়াই। মেঘ বলল, নীলু, আমি মেঘ, আরহা কোথায়? আজ আর নীলু নিজের রাগটাকে সংযত করে রাখতে পারল না। সেটা জেনে আপনার কি দরকার? কেন ফিরে এসেছেন আমাদের জীবনে? আবার নতুন করে কি চাই আপনার? একবার কষ্ট দিয়ে মন ভরেনি, তাই না? আবার নতুন করে কষ্ট দিতে এসেছেন? প্লিজ, দয়া করে আমাদেরকে বাঁচতে দিন। চলে যান আমাদের জীবন থেকে। কি হয়েছে? এভাবে কেন কথা বলছো নীলু? তো কিভাবে বললে চলে যাবেন? আপনার পায়ে পড়তে হবে? যা বলবেন তাই করব। তাও চলে যান। নতুন করে বাচ্চা মেয়েটার জীবনে কোনো ঝড় বয়ে আনবেন না। বলেই নীলু ফোনটা কেটে দিল। ততক্ষণে ঝুম বৃষ্টি নেমে গেছে। আরহা এখনো একইভাবে বসে আছে, কোনো হেলদোল নেই। মেঘের হৃদয়ে এই মুহূর্তে কি অবস্থা তা হয়তো কাউকে বোঝানো সম্ভব নয়। মেঘের ফোনটা সশব্দে বেজে উঠল। মেঘ রিসিভ করে কানে ধরতেই ওপাশের কথা শুনে শুধু বলল, আসছি আমি। আরহা বৃষ্টিতে ভিজে একাকার, তবু একইভাবে বসে আছে। দৃষ্টি তার মাটির দিকে। হয়তো বলতে চাইছে, আমাকে তোমার নিচে নিয়ে নাও। এখানে আমার দম আটকে আসছে, আর পারছি না আমি। আগামীকাল আরহার মায়ের মৃত্যুবার্ষিকী। কি এক কপাল আমার! চাইলেও মায়ের কবর দেখতে পারবো না। এবার চিৎকার করে বলল, আমাকে কেন নিয়ে গেলে না আম্মু? হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে নিজের পাশে কারোর ছায়া দেখতে পেল। এই মুহূর্তে ভয় বলতে আরহার কিছুই নেই। অন্য সময় হলে হয়তো ভূত ভূত বলে চিৎকার করত। বসা অবস্থায় পেছনে ফিরে দেখল, বৃষ্টির কারণে ঠিকভাবে তাকাতে পারছে না। হালকা আলো আসছে। গেটের কাছের লাইট থেকে আফসা আফসা দেখা যাচ্ছে মানুষটাকে। আধো আলোতেও সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চিনতে অসুবিধা হয়নি আরহার। আরহা কোনো মতে উঠে হাঁটা শুরু করলো। ভেজা শাড়ি লেপ্টে আছে শরীরে। দু কদম হাঁটতেই মেঘ আরহাকে এক টানে নিজের বুকের ওপরে নিয়ে আসলো। এক হাত আরহার কোমরে, আর আরহা মৃদু কেঁপে উঠল। মেঘ কাতর স্বরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? আরহা উত্তর না দিয়েই মেঘের কাছ থেকে সরে আসতে চাইল, তবে মেঘের শক্তির কাছে পেরে উঠল না। মেঘ হাত দিয়ে আরহার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? আরহা চুপ। মেঘ আরহাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো বাড়ির দিকে। আরহা অস্পষ্ট স্বরে বলল, কোথায় যাচ্ছেন? মেঘ কোনো কথার উত্তর না দিয়েই গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। দুজনের মাঝেই পিন পতন নীরবতা। গাড়ি থামিয়ে আবারও কোলে তুলে নিল আরহাকে। কি হচ্ছে কি এটা? ছাড়ুন আমাকে, আমি বাসায় যাব। এখন থেকে এটাই তোমার বাসা। যত রাগ অভিমান আছে এখানে থেকেই করবে। আরহাকে নিজের রুমে নিয়ে গেল। কোল থেকে নামিয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ট্রাউজার আর টি শার্ট দিয়ে বলল, যাও চেঞ্জ করে আসো। আরহা উঠে এসে মেঘের সামনে দাঁড়িয়ে বলে, আমি কিছুতেই আপনার সাথে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। মেঘ আরহার গালে হাত রেখে বলে, তুমি চাইলে আমাকে মেরেও ফেলতে পারো, বা অন্য যে কোনো শাস্তি দিতে পারো, তবুও তোমাকে আমি ছাড়বো না। কথাটা শেষ করেই জড়িয়ে নিল নিজের সাথে। দুজনেই ভেজা। আরহার হৃদযন্ত্রের ক্রিয়া যেন বেড়ে গেছে কয়েক গুণ। সেভাবেই ধরে রাখলো খানিকক্ষণ। আলতো করে কপালে চুমু দিয়ে বলে, তুমি নিজে চেঞ্জ না করলে আমি কিন্তু করিয়ে দেই বিবিজান। মেঘের কথা শুনে এক ঝটকায় মেঘের থেকে দূরে সরে আসলো। আরহা ভেবে পায় না কে বলবে এই ভদ্র চেহারার আড়ালে এমন একটা অভদ্র মানুষ রয়েছে। এভাবে তাকিয়ে না থেকে চেঞ্জ করে আসো, আর তা না হলে। আরহা কোনো কথা না বলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেঘ দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে।
কাবার্ড থেকে ড্রেস নিয়ে নিজেও চেঞ্জ করে নিল। কিচেনে যে পাস্তা বানিয়ে নিয়ে আসলো, সাথে দুটো ব্ল্যাক কফি। রুমে এসে আরহাকে কোথাও দেখছে না। খাবারের ট্রেটা টেবিলে রেখে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো। ওয়াশরুমের দরজাও তো খোলা। খুঁজতে খুঁজতে চোখ গেল জানালার পর্দার দিকে। মনে হচ্ছে পর্দার পেছনে কেউ আছে। মেঘ একটু রসিকতা করে বলল, তোমাকে না, মানে আপনাকে একটু বেশি হট লাগছে। ভাবছেন আপনাকে দেখে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি? মেঘের লাগামহীন কথা শুনে আরহা লজ্জাপতি পাতার ন্যায় যেন নুয়ে গেল। মেঘ ধীরে ধীরে আরহার সামনে যেয়ে দাঁড়ালো। দুজনের মধ্যে পার্থক্য শুধু পর্দা। মেঘ হাত বাড়াতেই আরহা সরে আসতে চাইল, তবে পারল না। দুপাশে হাত রেখে মেঘ বলল, ম্যাডাম, 27 বছর ধরে নিজেকে কন্ট্রোল করেছি, লন্ডনের মতো একটা দেশে থেকেও। আর তোমার মতো চড়ুই পাখিকে দেখে কন্ট্রোললেস হয়ে যাব? আরহার মেজাজটাই যেন হট হয়ে গেল। পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বলে, কি কি কখন থেকে কন্ট্রোল কন্ট্রোল বলছেন? মাথায় আর কিছু আসে না নাকি? হাতির মতো শরীর বানিয়েছেন, আমার এইটুকুন শরীরে হাতির পোশাকে কেমন বিদঘুটে দেখাচ্ছে। মেঘ আরহার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখে হাসতে হাসতে বলে, দারুণ লাগছে তো আমার বউটাকে। মনে হচ্ছে চুরি করে কারো ড্রেস পরেছে। আরহা কথার উত্তর না দিয়েই অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মেঘ আরহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে আপনি করে বলবো নাকি তুমি? আরহা বলল, আপনার কি মনে হয় এত কিছুর পরেও আমি আপনার সাথে থাকবো? মেঘ আরহাকে ছেড়ে দিয়ে বলে, তুমি আমার কাছ থেকে এখনো মুক্তি চাও?